এনসিইআরটি কেমিস্ট্রি বইয়ের অর্গানিক কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অ্যামিন সমূহ। এই চ্যাপ্টার নিয়ে অ্যানালাইজ করব, লাইন বাই লাইন কোডিং করব এবং চ্যাপ্টারটাকে খুব ভালো করে বুঝব। তো প্রথমত দেখো, এই চ্যাপ্টারের উদ্দেশ্য বা টপিকগুলি হচ্ছে পিরামিডীয় গঠন সংকেত বিশিষ্ট অ্যামোনিয়ার জাতক রূপে অ্যামিন সমূহকে বর্ণনা করতে পারবো। তারপর যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি রূপে অ্যামিন সমূহকেও শ্রেণীভুক্ত করতে পারবো। অ্যামিন সমূহকে সাধারণ এবং আইইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করতে পারবো। অ্যামিন সমূহের প্রস্তুতির কয়েকটা গুরুত্বপূর্ণ পদ্ধতি বর্ণনা করতে পারবো। অ্যামিন সমূহের ধর্মাবলী ব্যাখ্যা করতে পারবো। তারপর প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি অ্যামিন সমূহকে পার্থক্য করতে পারবো। ডাইজোনিয়াম লবণ সমূহের প্রস্তুতির পদ্ধতি এবং অ্যাজোরঞ্জক সহ অন্যান্য বিভিন্ন শ্রেণীর অ্যারোমেটিক যৌগ সংশ্লেষণে এদের গুরুত্ব বর্ণনা করতে পারবো। তো প্রথমত কি বলছে যে ঔষধ এবং তন্তুর সংশ্লেষণে অন্তর্বর্তী যৌগরূপে শিল্পক্ষেত্রে মূলত কি ব্যবহার করা হয়? আমাদের অ্যামিন ব্যবহৃত করা হয়। মানে ঔষধ আর বিভিন্ন তন্তু শিল্প আছে, ঔষধের ক্ষেত্রেও আমরা অ্যামিনকে অনেক ব্যবহার করি। এবার অ্যামোনিয়া অণুর এক বা একাধিক হাইড্রোজেন পরমাণুসমূহ অ্যালকিল বা অ্যারাইল মূলক বা মূলক সহ দ্বারা প্রতিস্থাপিত করার মাধ্যমে কি হয় না অ্যামিন সমূহ জৈব যৌগের একটা গুরুত্বপূর্ণ শ্রেণী গঠন করে। এবার প্রকৃতিতে যেমন কি আছে, প্রোটিন, ভিটামিন, উপকার, হরমোনের মধ্যে আমরা অ্যামোনিয়াকে পেয়ে থাকি। এবার সংশ্লেষিত প্রোটিনের যেমন একটা উদাহরণ হচ্ছে কি পলিমার, তারপর হচ্ছে রঞ্জক দ্রব্য এবং ঔষধ। আর দুটা জৈবিক সক্রিয় যৌগ যেমন হচ্ছে অ্যাড্রেনালিন, এফিড্রিন, উভয়ের মধ্যেই সেকেন্ডারি অ্যামিনোমূলক থাকে। আর এদের যে রক্তচাপ সেটা বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। তারপর নোভেকিন নামক একটা সংশ্লেষিত অ্যামিন যৌগ আছে, যেটা কি হয় না আমাদের দাঁতের চিকিৎসা বা দন্ত চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। দন্ত চিকিৎসার ক্ষেত্রে যে অ্যাসেনথেটিক মানে চেতনার নাশক রূপে ব্যবহার করা হয়। তারপর বেনাড্রিল নামক অতি একটা পরিচিত অ্যান্টিহিস্টামিন ঔষধ আছে, যেটা কি করা হয় টার্সিয়ারি অ্যামিনোমূলক উপস্থিত থাকে। মানে অ্যান্টিহিস্টামিন ঔষধটাতে বেনাড্রিল নামক অ্যান্টিহিস্টামিন ড্রাগটার মধ্যে টার্সিয়ারি অ্যামিনোমূলক উপস্থিত থাকে। আর পৃষ্ঠতলটা কি হয়, সক্রিয় কারক পদার্থ হিসেবে কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ ব্যবহৃত হয়। তো রঞ্জক পদার্থ সহ বিভিন্ন ধরনের অ্যারোমেটিক যৌগসমূহের প্রস্তুতিতে কি হয়, অন্তর্বর্তী যৌগরূপে ডাইজোনিয়াম লবণ উৎপন্ন হয়। এবার অ্যামিন সমূহ, তো অ্যামিন সমূহের মধ্যে দেখো এখানে কি বলছে যে CH3, উদাহরণ যেহেতু CH3 NH2, তারপর C6H5 NH2, CH3 NH বন্ড হচ্ছে CH3, তারপর CH3 বন্ড N বন্ড হচ্ছে CH3 CH3। অ্যামোনিয়ার মতো অ্যামিনের নাইট্রোজেন পরমাণুটাও কি হয়, ত্রিযোজী হয় আর একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বহন করে। তার মানে কি অ্যামোনিয়া কি হয়, NH3 হয়। তো NH3-র মতো এই যে অ্যামিনের নাইট্রোজেন পরমাণু সেটা ত্রিযোজী হয় আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ও বহন করে। আর অ্যামিনের মধ্যে তাই নাইট্রোজেন কক্ষকগুলো কি হয় না sp3 সংকরায়িত হয়। আর অ্যামিনের যে জ্যামিতিক গঠন সেটা অবশ্যই কি হয়, পিরামিডীয়। যেহেতু sp3 সংকরায়িত, তো sp3 সংকরায়িত হলে কি হবে, জ্যামিতিক গঠন অবশ্যই পিরামিডীয় হবে। আর অ্যামিনের সংযুক্তির উপর নির্ভর করে কি হয়, নাইট্রোজেনের 3টা sp3 সংকরায়িত কক্ষকের প্রত্যেকটার সাথে হাইড্রোজেন অথবা কার্বনের কক্ষকের কি হয় না অভিলেপন ঘটে। সকল অ্যামিনের মধ্যে নাইট্রোজেনের চতুর্থ যে কক্ষটা আছে সেটা কি করে, একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। যেমন কি এই ক্ষেত্রে বন্ধন কোণ কত হয়, এক্ষেত্রে বন্ধন কোণ হয় হচ্ছে 109 ডিগ্রি, 109.5 ডিগ্রির থেকে কম হয়। যেমন ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষেত্রে এর বন্ধন কোণ হয় 108 ডিগ্রি। ট্রাইমিথাইল অ্যামিনের পিরামিডীয় গঠন কি আছে, এটা হচ্ছে CH3, এখানে অভিলেপন ঘটতেছে, এটা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। আর এদিকে CH3 বন্ড CH3, এখানে কোণটা হচ্ছে বন্ধন কোণটা হচ্ছে 108 ডিগ্রি। এবার শ্রেণীবিন্যাস যদি করি, অ্যামোনিয়া অণুর হাইড্রোজেন পরমাণু সমূহ অ্যালকিল অথবা অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপনের উপর নির্ভর করে। কি করা হয়, এটাকে প্রাইমারি মানে 1 ডিগ্রি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি রূপে শ্রেণীবিভক্ত করা যায়। অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন পরমাণু হচ্ছে যেমন আর বা অ্যারোমেটিক, আর বলতে হচ্ছে অ্যালকিল গ্রুপ, আর আর বলতে অ্যারোমেটিক দ্বারা প্রতিস্থাপিত করা যেতে পারে। যেমন প্রাইমারি অ্যামিন হতে পারে 1 ডিগ্রি RNH2, অথবা অ্যারোমেটিক অ্যামিন মানে ARNH2 হতে পারে। সমস্ত অ্যালকিল অথবা অ্যারাইল মূলকগুলি একই প্রকারের হলে তাদেরকে বলা হয় সরল বা ভিন্ন প্রকারের। যদি একই প্রকারের হয় তাহলে আমরা এটাকে সরল অ্যামিন বলবো, আর যদি ভিন্ন মানে আলাদা প্রকারের হয় তখন তাকে বলবো মিশ্র অ্যামিন। যেমন দেখো এখানে বলছে প্রাইমারি হচ্ছে 1 ডিগ্রি কখন হবে, যখন NH3 অ্যারো হচ্ছে RNH2 অ্যারো হবে হচ্ছে সেকেন্ডারি ক্ষেত্রে কি হবে আর, এখানে একটা N বন্ড আর নিচে R ড্যাশ বন্ড হচ্ছে H। আর টার্সিয়ারি ক্ষেত্রে কি হবে, যে 3টাই R হবে। দেখো সেকেন্ডারি ক্ষেত্রে কি হবে, 2টা R, প্রাইমারির ক্ষেত্রে একটা আর এখানে টার্সিয়ারির ক্ষেত্রে 3টাই আর। তাহলে আর বন্ড N বন্ড এদিকে আর ডাবল ড্যাশ, এদিকে হচ্ছে নিচে আর ড্যাশ। এবার যদি নামকরণ করি, নামকরণের ক্ষেত্রে আইইউপ্যাক পদ্ধতিতে প্রাইমারি অ্যামিনকে আমরা কি বলি, অ্যালকান অ্যামিন বলি। অ্যালকান অ্যামিন রূপে হচ্ছে নামকরণ করি। আর অ্যালকেনের ইংরেজি নামের শেষে কি করা হয় না, আমাদেরকে কে অ্যামিন দ্বারা প্রতিস্থাপিত করা হয়। সেজন্য তো CH3NH2 এর নাম কি মিথা অ্যামিন।
CH3NH2 এর নাম কি মিথানামিন। তারপর CH3NH2 CH3 এর নাম হচ্ছে কি N মিথাইল ইথানামিন। তারপর CH3CH2 হোল থ্রাইস N এর নাম হচ্ছে N, N ডাইইথাইল অ্যামিন। এবার অ্যারাইল অ্যামিনের মধ্যে যখন বন্ড NH2 মূলক থাকবে তখন সরাসরি বেঞ্জিন বলয়ের সাথে যদি যুক্ত থাকে তাহলে C6H5NH2 এর সরলতম অ্যারাইল অ্যামিনের একটা উদাহরণ। C6H5NH2 কে আমরা কি বলি অ্যানিলিন বলি। তাহলে প্রচলিত পদ্ধতি অনুসারে এর নাম অ্যানিলিন। এই নামটি হচ্ছে আইইউপ্যাক নাম হিসেবে গৃহীত হয়। আইইউপ্যাক পদ্ধতি অনুসারে অ্যারাইল অ্যামিন সমূহের নামকরণের সময় অ্যারিনের ইংরেজি নামের প্রত্যয় ই অক্ষরটা কি হয় না অ্যামিন দ্বারা প্রতিস্থাপিত হয়। তো আইইউপ্যাক পদ্ধতি অনুসারে C6H5NH2 এর নাম হয় বেঞ্জিন নামিন। অ্যালকিল অ্যামিন আর হচ্ছে অ্যারাইল অ্যামিনের প্রচলিত আইইউপ্যাক নাম। দেখো এখানে কি বলছে যে অ্যামিনের বিভিন্ন নাম। CH3 বন্ড CH2 বন্ড NH2 এটা হচ্ছে প্রচলিত নাম ইথাইল অ্যামিন, আর আইইউপ্যাক নাম কি ইথানামিন। তারপর CH3 CH2 CH2 NH2 এটা হচ্ছে N প্রোপাইল অ্যামিন, আর আইইউপ্যাক নাম কি প্রোপান 1 অ্যামিন। তারপর হচ্ছে CH3 বন্ড CH বন্ড CH3 নিচে বন্ড NH2 এটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যামিন, প্রোপান 2 অ্যামিন। CH3 বন্ড N নিচে বন্ড H পাশে বন্ড CH2 বন্ড CH3 এটা হচ্ছে ইথাইল মিথাইল অ্যামিন, আর এটার আইইউপ্যাক নাম হচ্ছে N মিথাইল ইথানামিন। CH3 বন্ড N বন্ড হচ্ছে CH3 নিচে CH3 এটা হচ্ছে কি ট্রাইমিথাইল অ্যামিন, আর আইইউপ্যাক নাম কি N, N ডাইমিথাইল মিথানামিন। C6H5N বন্ড C2H5 CH2 এটাকে 1 নম্বর কার্বন, তার বন্ড CH2 বন্ড CH3 এটা 1 2 3 4 চারটা কার্বন, তাহলে N, N ডাইইথাইল বিউটালামিন, আর আইইউপ্যাক নাম কি N, N ডাইইথাইল বিউটান 1 অ্যামিন। NH2 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2 এটা কি 1 2 3 এটা হচ্ছে কি অ্যালাইল অ্যামিন, আর আইইউপ্যাক নাম কি প্রোপ 2 in 1 অ্যামিন। NH2 বন্ড CH2 হোল 6 বন্ড NH2 এটা হেক্সামিথিলিন ডায়ামিন, আর এটা হচ্ছে আইইউপ্যাক নাম হেক্সান 1,6 ডায়ামিন। বেঞ্জিনিং NH2 এটা হচ্ছে অ্যানিলিন, এটা হচ্ছে অ্যানিলিন অথবা বেঞ্জানামিন। বেঞ্জিনিং NH2 অর্থ পজিশনে কি আছে যে OH, তাহলে অর্থ টলোইডিন হবে 2 মিথাইল অ্যানিলিন। বেঞ্জিনিং NH2 বিআর এটা হচ্ছে কি প্যারা ব্রোমো অ্যানিলিন, তাহলে 4 ব্রোমো বেঞ্জানামিন অথবা 4 ব্রোমো অ্যানিলিন। বেঞ্জিনিং NCH3 হোল টুয়াইস N, N ডাইমিথাইল অ্যানিলিন, তাহলে এটার হচ্ছে আইইউপ্যাক নাম কি N, N ডাইমিথাইল বেঞ্জানামিন। এবার অ্যামিনের প্রস্তুতি। অ্যামিনের প্রস্তুতির জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে নাইট্রো যৌগ সমূহের বিজারণ দ্বারা। তো নাইট্রো যৌগ সমূহের যদি বিজারণ করি তো সেক্ষেত্রে কি হবে, ধরো কি আছে যে NO2 এটা কি নাইট্রোবেঞ্জিন নাইট্রো গ্রুপ। তো শুষ্ক নিকেল চূর্ণ বা প্যালাডিয়াম চূর্ণ অথবা প্ল্যাটিনাম চূর্ণের উপস্থিতিতে আমরা হাইড্রোজেন গ্যাস যদি চালনা করি তাহলে নাইট্রোজেন যৌগকে আমরা কি করতে পারবো অ্যামিন গ্রুপে বা অ্যামিনে বিজারিত করতে পারবো। যেমন কি আছে এটা বেঞ্জিন রিং NO2 আছে, তো এখানে কি দিলাম যে হাইড্রোজেন অবলিক PD, আর নিচে কি দিচ্ছে ইথানল, তাহলে এটা কি হয়ে যাবে যে আমাদের অ্যানিলিন গ্রুপ বেঞ্জিনিং NH2 হয়ে যাবে। তারপর নাইট্রো গ্রুপ আছে SN প্লাস HCl দিলাম, টিন প্লাস হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, বা ফেরাস প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম, তাহলে ওইটা হয়ে যাবে অ্যানিলিন। তো আয়রন চূর্ণ আর হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারাও যদি এই বিজারণটা হচ্ছে একটা অতি পছন্দের। তো বিক্রিয়ায় উৎপন্ন ফেরিক ক্লোরাইড FeCl2 আদ্র বিশ্লেষিত হয়ে কি করে না হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত করে। এবার অ্যালকিল হ্যালাইডের অ্যামিনোলিসিসের দ্বারা কি আছে, এটা নিউক্লিওফাইল NH3 প্লাস হচ্ছে R বন্ড X আছে। তো এখানে অ্যামোনিয়ার দেখো NH3 নাইট্রোজেনের উপরে কি আছে এক জোড়া লোন পেয়ার, তো এখান থেকে অ্যাটাক এখানে আর অ্যালকিল গ্রুপে হবে, তারপর এখান থেকে বন্ড আবার এখানে, তাহলে এখানে কি হবে প্রতিস্থাপিত অ্যামোনিয়াম লবণ উৎপন্ন হবে, মানে R বন্ড NH3 এনটা এখানে হয়ে যাবে পজিটিভ আর এক্সটা হয়ে যাবে নেগেটিভ। আর এখানে কি আছে যে RNH2 অ্যারো এখানে কি দিচ্ছে RX, তাহলে এটা উৎপন্ন হবে R2NH উৎপন্ন হবে। তারপর এখান থেকে যখনই আবার RX দেবো তখন R3N, তাহলে এটা 1 ডিগ্রি প্রথমত হলো, তারপর এটা 2 ডিগ্রি, তারপর এটা 3 ডিগ্রি। এখানে RX হলো এটা কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ, মানে R4N প্লাস X মাইনাস। তীব্র ক্ষারকের সাথে অ্যামোনিয়াম লবণের বিক্রিয়ার দ্বারা মুক্ত অ্যামিন উৎপন্ন হয়। যেমন কি বলছে যে R বন্ড NH3X, এনটা এখানে দেখো পজিটিভ আর এক্সটা হচ্ছে নেগেটিভ, প্লাস যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিব তখন এখানে হবে R বন্ড NH2 অ্যামিন গ্রুপ প্লাস এক অণু জল প্লাস Na পজিটিভ আর X নেগেটিভ হবে। তো অ্যামিনোলিসিস পদ্ধতির একটা অসুবিধা হলো এই পদ্ধতিতে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিন আর কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণের একটা মিশ্রণ উৎপন্ন হয়। তো অধিক পরিমাণে অ্যামোনিয়া নিয়ে বিক্রিয়াটি সংগঠিত করলে মুখ্য যৌগ রূপে প্রাইমারি অ্যামিন পাওয়া যায়। তো অ্যামিনের সাথে হ্যালাইডের সক্রিয়তা ক্রম Ri গ্রেটার দেন হবে RBr গ্রেটার দেন হবে RCl। এবার যখন নাইট্রাইল যৌগের বিজারণ করব, নাইট্রাইল যৌগের বিজারণ করলে আমাদের দরকার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড LiAlH4, অথবা যদি অনুঘটীয় হাইড্রোজেনেশন দ্বারা আমরা নাইট্রাইল যৌগ বিজারিত করতে পারি। বিজারিত করে কি করব না প্রাইমারি অ্যামিন তৈরি করব।
যেমন এখানে কি বলছে আর বন্ড সি ট্রিপল বন্ড এন, অ্যারো এখানে কি নিচে যে হাইড্রোজেন অবলিক নিকেল, আর নিচে NaHg অবলিক C2H5OH ইথানল। তাহলে আর বন্ড CH2 বন্ড NH2। এবার যখন অ্যামাইড যৌগের বিজারণ করবো তখন কি আসবে, যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা যদি অ্যামাইড যৌগ বিজারিত করা হয় তাহলে আমাদের অ্যামিন উৎপন্ন হবে। আর বন্ড সি ডাবল বন্ড ও বন্ড NH2 আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড 1 নম্বর 2 নম্বরের জল নিলাম, তাহলে আর বন্ড CH2 বন্ড NH2 আমাদের অ্যামিন উৎপন্ন হয়ে গেল। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারাও যখন আমরা হাইড্রাইড দ্বারা অ্যামাইড যৌগ বিজারিত করব তখন আমরা অ্যামিন পেয়ে যাব। এবার গ্র্যাভিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ, এটা অনেক ইম্পর্টেন্ট। গ্র্যাভিয়েল থ্যালামাইড সংশ্লেষণ কি বলছে, যে গ্র্যাভিয়েল সংশ্লেষণ প্রাইমারি অ্যামিন প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয়। যেমন কি এটা হচ্ছে থ্যালামাইড অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে কি করে, থ্যালিমাইডের পটাশিয়াম লবণ উৎপন্ন করে, যাকে আমরা কি বলি অ্যালকিল হ্যালাইড। যাকে অ্যালকিল হ্যালাইড সহ যদি উত্তপ্ত করা হয় তাহলে সেটা আদ্র বিশ্লেষিত হয়ে সংশ্লিষ্ট প্রাইমারি অ্যামিন উৎপন্ন করে। আর গ্র্যাভিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ পদ্ধতিতে আমরা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনও প্রস্তুত করতে কিন্তু পারি না, কারণ থ্যালিমাইড দ্বারা উৎপন্ন যে অ্যামোনিয়ার থ্যালামাইড দ্বারা উৎপন্ন আয়নের সাথে কি করে অ্যারাইল হ্যালাইডটি নিউক্লিয়ার সান্ধনী হয়, অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় এরা অংশগ্রহণ করে না। কি আছে, থ্যালিমাইড সংশ্লেষণ আছে, এটা ধরো থ্যালিমাইড, এটা কি বেনজিন রিং, ওকে, এটা হচ্ছে বেনজিন, এখানে হচ্ছে C ডাবল বন্ড O, আর এদিকেও হবে C ডাবল বন্ড O, আর এখানে হবে N বন্ড H, এখানে হবে বন্ড, এখানে কি এটা হচ্ছে আমাদের থ্যালিমাইড। তো এখান থেকে আমি কি দিলাম, পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH দিলাম। তো পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে এখানে বেনজিনে এটা সেমই থাকবে, খালি কি হবে, এখানে হবে যে C ডাবল বন্ড O, এটাও সেম থাকবে C ডাবল বন্ড O, এখানে জাস্ট NH এর জায়গায় Nটা হয়ে যাবে নেগেটিভ, আর এখানে Kটা হবে পজিটিভ। এবার R বন্ড X দিলে এটা হবে বেনজিন রিং, এখানে হবে C ডাবল বন্ড O, এখানে হবে C ডাবল বন্ড O, এখানে হবে বন্ড N, এখানে হবে R, এটা হচ্ছে N অ্যালকিল থ্যালিমাইড, N অ্যালকিল থ্যালিমাইড। এবার এখান থেকে যখন কি করব, যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে জলীয় অ্যাকোয়াস জলীয় দেব, তখন এখানে এটা কি উৎপন্ন হবে, যে বেনজিন রিং, এখানে হবে C ডাবল বন্ড O, এখানে হবে C ডাবল বন্ড O, এখানে হবে বন্ড N, এখানে হবে R, সরি যখন NaH দিব তখন হবে এখানে বেনজিন রিং C ডাবল বন্ড O, এক্ষেত্রে এটা হবে হচ্ছে তোমার বেনজিন C ডাবল বন্ড O, এখানে হবে O Na পজিটিভ হয়ে যাবে, এটা নেগেটিভ হবে, আর এখানে হবে C ডাবল বন্ড O, এখানে ওটা সেম নেগেটিভ হবে, Na পজিটিভ, আর প্লাস কি উৎপন্ন হবে, প্লাস উৎপন্ন হবে হচ্ছে তোমার আর 1 ডিগ্রি অ্যামিন NH2, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। এবার যখন হফম্যান ব্রোমাইড অবনমন প্রক্রিয়া করব, তো হফম্যান ব্রোমাইড অবনমন প্রক্রিয়া করলে কি হবে, যে সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় বা ইথানলীয় দ্রবণে দ্রবীভূত ব্রোমিনের সাথে কি করব, যে অ্যামাইডের বিক্রিয়ায় আমরা হফম্যান প্রাইমারি অ্যামিন প্রস্তুত করতে পারি। এই অবনমন মানে হফম্যান অবনমন বিক্রিয়ার ক্ষেত্রে একটা কি হয়, অ্যালকিল উদ্ভাবন হয়। একটি অ্যালকিল অথবা অ্যারাইল মূলকের অ্যামাইডের কার্বন পরমাণু থেকে কি হয়, নাইট্রোজেন পরমাণু থেকে স্থানান্তরিত। যেমন এখানে কি বলছে, যে আর বন্ড C ডাবল বন্ড O বন্ড NH2 আছে, প্লাস Br2 ব্রোমিন, প্লাস 4 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে এখানে কি উৎপন্ন হবে, যে আর বন্ড NH2 প্লাস হচ্ছে Na2CO3 প্লাস 2 NaBr সোডিয়াম ব্রোমাইড, আর হচ্ছে 2 অণু জল উৎপন্ন হবে। এবার ভৌত ধর্মাবলীর ক্ষেত্রে কি হবে, যে কি বলছে, নিম্নতর অ্যালিফেটিক অ্যামিনগুলি কি হয়, যে গ্যাসীয় হয় আর মাছের গন্ধযুক্ত হয়। নিম্নতর যে অ্যালিফেটিক অ্যামিনগুলি আছে সেগুলি গ্যাসীয় তো অবশ্যই হয়, তাদের যে গন্ধ আছে সেটা হচ্ছে মাছের গন্ধ বিশিষ্ট, মানে মাছের যেমন গন্ধ হয় সেরকম গন্ধ হয়। 3টা বা তার বেশি যখন কার্বন পরমাণু বিশিষ্ট প্রাইমারি অ্যামিনগুলি কি হয়, তরল, এবং উচ্চতর অ্যামিনগুলি কঠিন পদার্থ হয়। তো অ্যানিলিন এবং অন্যান্য যে অ্যারাইল অ্যামিন আছে, অন্যান্য অ্যারাইল অ্যামিন সমূহ কি হয়, বর্ণহীন হয়, কিন্তু এরা বায়ুমণ্ডলীয় জারণের ফলে আবার সংরক্ষিত অবস্থায় রঙিন হয়ে যায়। নিম্নতর অ্যালিফেটিক অ্যামিন সমূহ কি হয়, জলে দ্রাব্য। নিম্নতর যে অ্যালিফেটিক অ্যামিনগুলি আছে সেগুলি জলে দ্রাব্য হয়, কেন, কারণ এদের জলের যে অণু তার সাথে কি করে, হাইড্রোজেন বন্ডিং গঠন করে। যদিও অ্যামিনের আনভর মোলার মাস বৃদ্ধি পেলে দ্রাব্যতা হ্রাস পায়, কেন, কারণ এক্ষেত্রে হাইড্রোফোবিক বা জল বিকর্ষী যে ধর্ম আছে সেটা প্রকাশ পায়, অ্যালকিল অংশের আকারটা কি করে দেয়, বাড়িয়ে দেয়। আর উচ্চতর অ্যামিন সমূহ কি করে, মূলত জলে অদ্রাব্য। এবার উচ্চতর যে অ্যামিনগুলি আছে সেগুলি মূলত কি হয়, জলে অদ্রাব্য হয়। অ্যামিনের নাইট্রোজেন আর অ্যালকোহলের অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা, নাইট্রোজেনের কি 3.0, আর অক্সিজেনের আমরা সবাই জানি যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু বেশি হয় নাইট্রোজেনের তুলনায়, কত 3.5। এর মানের উপর ভিত্তি করেই
যে অ্যামিন আর অ্যালকোহলের দ্রাবতার ধরন সম্পর্কে ধারণা করা যেতে পারে। এবার অ্যামিন সমূহ জৈব দ্রাবক যেমন কি অ্যামিন সমূহ আবার জৈব দ্রাবক যেমন অ্যালকোহল, ইথার, বেঞ্জিনে দ্রাব্য হয়। প্রাইমারি আর হচ্ছে সেকেন্ডারি অ্যামিন সমূহকে একটা কি করা হয়, অণুর নাইট্রোজেন পরমাণু আর অপর একটা অণুর হাইড্রোজেন পরমাণুর সঙ্গে কি করা হয়, হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে মানে বন্ধনের কারণে এরা আন্তঃআণবিক সংযোজিত অবস্থায় থাকে। আন্তঃআণবিক সংযোজনে কি হয়, সেকেন্ডারি অ্যামিন থেকে প্রাইমারি অ্যামিন অধিক হয়, কারণ প্রাইমারি অ্যামিনের যে হাইড্রোজেন বন্ধন সেটা গঠন করার ক্ষমতা বা গঠন করার জন্যই দুটি হাইড্রোজেন পরমাণুর উপস্থিতি থাকে। আর টারশিয়ারি অ্যামিনের হাইড্রোজেন বন্ডিং গঠনের জন্য কোনো হাইড্রোজেন উপস্থিত থাকে না, সেই কারণে এরা আন্তঃআণবিক সংযোজিত অবস্থায়ও থাকে না। সমবায়বী অ্যামিন সমূহের স্ফুটনাঙ্কের ক্রম প্রথমত প্রাইমারি, তারপর গ্রেটার দেন হবে সেকেন্ডারি, তারপর হবে টারশিয়ারি, মানে 3 ডিগ্রি এটা সব থেকে কম। প্রথমত 1 ডিগ্রি, তারপর হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রি হবে। এবার যৌগ কি বলছে, যে যৌগ NC4H9NH2 এটার আণব ভর হচ্ছে 70, আর স্ফুটনাঙ্ক কত 350.8 বলছে। এটা হচ্ছে সমাণবিক ভর আর বিশিষ্ট অ্যামিন, তারপর অ্যালকোহল আর হচ্ছে অ্যালকেনের স্ফুটনাঙ্কের তুলনা করা হয়েছে। C2H5 আছে, এটার আণব ভরও 73, তারপর হচ্ছে আর এটার হচ্ছে স্ফুটনাঙ্ক কত 329.9। CH3 এটা হচ্ছে 73 আণব ভর আছে, আর স্ফুটনাঙ্ক কত 310.5। তারপর C2H5CH3 এটার ক্ষেত্রে কত আণব ভর হচ্ছে 72, আর স্ফুটনাঙ্ক কত না 300.8। তারপর NC4H9OH এটা আণব ভর কত 74, আর স্ফুটনাঙ্ক কত 390 ডিগ্রি। এবার রাসায়নিক বিক্রিয়া যদি করি, তো প্রাইমারি অ্যামিন ক্ষেত্রে আমরা কি জানি, বন্ড NH2 কে আমরা প্রাইমারি বলি। তারপর ধরো সেকেন্ডারি ক্ষেত্রে বন্ড N, তারপর বন্ড H আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি। আর টারশিয়ারি ক্ষেত্রে কি হবে, বন্ড N, মানে এই ক্ষেত্রে Hটা থাকবে। দেখো প্রাইমারি ক্ষেত্রে দুটো হাইড্রোজেন, সেকেন্ডারি ক্ষেত্রে একটা হাইড্রোজেন কমে গেল, আর টারশিয়ারি ক্ষেত্রে কোনো হাইড্রোজেনই নেই। তাহলে অ্যামিনের ক্ষারকীয় ধর্ম, অ্যামিনের ক্ষারকীয়তার প্রকৃতির কারণে অ্যামিন কি হয়, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। ক্ষারকীয় প্রকৃতির কারণে আর বন্ড NH2 আছে, এক জোড়া লোন পেয়ার প্লাস HX আছে, ভূমিকের চিহ্ন আর বন্ড NH3 প্লাস আর X মাইনাস, এটা হচ্ছে লবণ। এবার অ্যানিলিন আছে কি, বেঞ্জিনিক NH2 এক জোড়া লোন পেয়ার প্লাস HCl, এটা হয়ে গেল অ্যামোনিয়াম ক্লোরাইড। বেঞ্জিনিক NH3Cl মাইনাস, NH3টা কি পজিটিভ, Clটা হচ্ছে নেগেটিভ। এবার অ্যামিনের লবণকে সোডিয়াম হাইড্রোক্সাইডের মতো ক্ষারকের সাথে যদি বিক্রিয়া করা হয়, তাহলে এটা কি হয়, মূল অ্যামিনের পুনরুৎপাদন ঘটায়। যেমন এখানে কি বলছে যে আর NH3, এটা Nটা কি পজিটিভ নাইট্রোজেন, আর Xটা হচ্ছে নেগেটিভ, প্লাস হচ্ছে OH মাইনাস, মানে ওটা হচ্ছে এখানে নেগেটিভ। তাহলে আরও এখানে কি উৎপন্ন হবে, যে আর NH2 এর উপরে হয়ে যাবে এক জোড়া লোন পেয়ার প্লাস কোনো জল, আর হচ্ছে X মাইনাস হবে। তাহলে অ্যামিন লবণগুলি কি হয় না, জলে দ্রাব্য হয়, কিন্তু ইথারের মধ্যে মানে ইথারের মধ্যে যে জৈব দ্রাবক আছে সেটার ক্ষেত্রে অদ্রাব্য হয়। খনিজ অ্যাসিডের সাথে অ্যামিনের বিক্রিয়ায় অ্যামোনিয়াম লবণ উৎপন্ন হয়, যা কি করে অ্যামিনের ক্ষারকীয় চরিত্র প্রদর্শন করে। যেমন এক্ষেত্রে কি হবে, অ্যামোনিয়ার ক্ষারকীয় চরিত্রকে আমরা K⁻B আর P⁻KB এর মান দ্বারা ব্যাখ্যা করতে পারি। যেমন এখানে কি বলছে, আর বন্ড NH2 প্লাস H2O এটা হচ্ছে বিক্রিয়ক, আর উভমুখী চিহ্ন এখানে আর বন্ড NH3 এটা হচ্ছে বিক্রিয়াজাত, NH3 এর বিক্রিয়ক বাই বিক্রিয়াজাত হয়, যে কে এর মানটা কি হবে, বিক্রিয়ক বাই বিক্রিয়াজাত। তাহলে আর বন্ড NH3 এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো, আর OH যেটা আছে ওটাকে লিখবো, ডিভাইডেড বাই কি হবে, যে বিক্রিয়ার আগের অংশটা। তাহলে আর বন্ড NH2 আর হচ্ছে এখানে হবে H2O, আর এখানে কি হবে, যে KH2O এই পার্টটাকে এদিকে আসলো, তাহলে আর বন্ড N প্লাস আর H3, আর এটা হয়ে গেল OH নেগেটিভ। আর এখানে থাকলো হচ্ছে আর বন্ড NH2, তাহলে এখানে KB এর মান কি হবে, যে আর বন্ড NH3 Nটা থাকবে পজিটিভ সেম যেটা আছে, তাহলে এটা PKAB P⁻B ইকুয়ালস টু কি হবে, মাইনাস লগ KB হবে। তো KB এর মান যদি যত বেশি হবে, P⁻KB এর মান তত কম হবে। তাহলে ক্ষারক যত বেশি শক্তিশালী, ক্ষারকটাও তত বেশি শক্তিশালী হবে। অ্যামোনিয়ার PK এর মান কত হয় না, 4.75 হয়। আর অ্যালিফেটিক অ্যামিনে অ্যালকিল মূলকের প্লাস I প্রভাবের ফলে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন গাঢ়ত্ব বৃদ্ধি পাওয়ার কারণে এটা কি করে, অ্যামোনিয়া অপেক্ষা শক্তিশালী ক্ষারক হয়। তাহলে কি মিথান অ্যামিনের ক্ষেত্রে PK এর মান 3.38, N মিথাইল মিথান অ্যামিনের ক্ষেত্রে কত 3.27, তারপর N, ডাইমিথাইল মিথান অ্যামিনের ক্ষেত্রে 4.22, ইথান অ্যামিনের ক্ষেত্রে 3.29, N মিথাইল ইথান অ্যামিনের ক্ষেত্রে কত 3.00, আর N, ডাই ইথাইল ইথান অ্যামিনের ক্ষেত্রে 3.25, বেনজেন অ্যামিনের ক্ষেত্রে কত 9.38, আর ফিনাইল মিথান অ্যামিনের ক্ষেত্রে 4.70, N মিথাইল অ্যানিলিনের ক্ষেত্রে 9.30, আর N, ডাইমিথাইল অ্যানিলিনের ক্ষেত্রে 8.92। অ্যামিনে উপস্থিত মূলক কি করে, যে প্লাস আই আর মাইনাস আই প্রভাবের ওপর ভিত্তি করে অ্যামিন সমূহকে KB এর মান ব্যাখ্যা করা যেতে পারে।
এছাড়াও অন্যান্য কিছু প্রভাব আছে, যেমন কি আছে যে দ্রাবকায়ন প্রভাব, তারপর হচ্ছে স্ট্রিক বিকর্ষণ বা স্ট্রিক হিন্ডেজ যেটা বলে, সেটা অ্যামিনের ক্ষারকীয় ধর্মের ওপর প্রভাব বিস্তার করে। এবার অ্যামিনের গঠন, আকৃতি আর ক্ষারকত্বের মধ্যে সম্পর্ক। অ্যালকান অ্যামিন বনাম অ্যামোনিয়া। অ্যালকা অ্যামিন বনাম অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হয় যে অ্যালকা অ্যামিন আর হচ্ছে অ্যামোনিয়া ক্ষারকীয় ধর্ম তুলনা করার জন্য এর সাথে কি হয়, প্রোটনের বিক্রিয়ার কথা বিবেচনা করা যায়। এটা কি বলছে যে আর বন্ড NH উপরে H নিচেও H, এখানে এক জোড়া লোন পেয়ার আছে প্লাস কি H প্লাস, উপমুখীর জন্য এখানে তাহলে আর বন্ড Nটা এখানে হয়ে যাবে পজিটিভ, H বন্ড H পাশে বন্ড H নিচেও H। এবার H বন্ড উপরে N, এক জোড়া লোন পেয়ার উপরে H, নিচে হচ্ছে H আছে প্লাস হচ্ছে H প্লাস, তো এখানেও এক জোড়া লোন পেয়ার, তাহলে এটা উভমুখী চিহ্ন এখানেও সেমই হবে যে H বন্ড C জাস্ট এখানে আর এখানে H আছে, তাহলে H বন্ড N প্লাস উপরে হচ্ছে H পাশে H নিচেও H। তো অ্যালকিল মূলকের ইলেকট্রন দান করার প্রবণতার কারণেই এটা কি করে, আর বলতে অ্যালকিল মূলক ইলেকট্রনগুলোকে নাইট্রোজেনের দিকে কি করবে, ঠেলে দিবে, আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে অ্যাসিডের প্রোটনের সাথে কি করবে, ভাগীদারিত্বের জন্য খুবই সহজলভ্য করে তুলবে। তো অ্যালকিল মূলকের প্লাস আই প্রভাবের দ্বারা ধনাত্মক আধানকে ছড়িয়ে দেওয়ার কারণেই আমরা অ্যামিন থেকে উৎপন্ন প্রতিস্থাপিত অ্যামোনিয়াম আয়ন এর স্থায়িত্ব লাভ করি। তাই অ্যালকিল অ্যামিন অ্যামোনিয়া অপেক্ষা অধিক ক্ষারকীয় হয়। তো অ্যালকিল অ্যামিন মূলকের সংখ্যা যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, অ্যালকিল অ্যামিন মূলকের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে অ্যালিফেটিক অ্যামিনের ক্ষারকীয় ধর্ম অবশ্যই বৃদ্ধি পাবে। অ্যামিন সমূহ যদি গ্যাসীয় হয় তাহলে এই প্রবণতা অনুসরণ করা যেতে পারে। গ্যাসীয় দশায় কি হয় যে অ্যামিন সমূহের ক্ষারকীয়তার ধর্মটি প্রত্যাশিত, যেমন টার্শিয়ারি অ্যামিন আছে সেটা গ্রেটার দেন হবে সেকেন্ডারি অ্যামিন, তারপর হবে হচ্ছে প্রাইমারি অ্যামিন, তারপর গ্রেটার দেন হবে হচ্ছে অ্যামোনিয়া। যেমন এখানে কি বলছে, জলের মধ্যে হাইড্রোজেন বন্ধন পরিমাণের এবং দ্রাবকায়নের পরিমাণ দ্বারা আয়নের স্থায়িত্বের নিম্নক্রম। তো এখানে কি বলছে 1 ডিগ্রি গ্রেটার দেন হবে 2 ডিগ্রি, তারপর গ্রেটার দেন হবে 3 ডিগ্রি। প্রতিস্থাপিত অ্যামোনিয়াম ক্যাটায়নটি যত বেশি স্থায়ী হয়, এর যে সংশ্লিষ্ট অ্যামিনটি আছে সেটার ক্ষারকত্ব তত বেশি হয়। যেমন এখানে কি বলছে, আমরা তো জানি প্রাইমারি গ্রেটার দেন হবে সেকেন্ডারি, তারপর গ্রেটার দেন হবে টার্শিয়ারি। এটা হচ্ছে অ্যালিফেটিক অ্যামিন সমূহের ক্ষারকীয়তার ক্রম। এটা হওয়া উচিত কিনা আবেশ প্রভাবের ওপর ভিত্তি করে যে ক্রম পাওয়া যায় তার বিপরীত। যখন অ্যালকিল মূলক কি হয়, বন্ড CH3 এর মতো ছোট হয়, তখন সেক্ষেত্রে কি হয় যে H বন্ধনের যে প্রতি কোনো স্ট্রিক বিকর্ষণজনিত বাধা থাকে না। আর বন্ড যে CH3 মূলকটা আছে সেটা অপেক্ষা বড় অ্যালকিল মূলকের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধনের প্রতি একটা স্ট্রিক বিকর্ষণজনিত বাধা থাকে। আর জলীয় দ্রবণে মিথাইল প্রতিস্থাপিত অ্যামিন আর ইথাইল প্রতিস্থাপিত অ্যামিন সমূহের ক্ষারকীয় মাত্রা কম, তাহলে কি হবে যে C2H5 হোল টুয়াইস NH যেটা আছে এটা গ্রেটার দেন হবে তোমার C2H5 হোল থ্রাইস N গ্রেটার দেন হবে C2H5 NH2 গ্রেটার দেন অ্যামোনিয়া অর্থাৎ NH3। আর এটা হবে কি যে CH3 হোল টুয়াইস NH গ্রেটার দেন হবে CH3 NH2 গ্রেটার দেন CH3 হোল থ্রাইস NH3 হবে। এবার অ্যারাইল অ্যামিন বনাম যখন অ্যামোনিয়া নিব তখন কি হবে, অ্যানিলিনের PKB এর মান খুবই বেশি হয়। কেন এমন হয়, কারণ হচ্ছে অ্যানিলিন বা অন্যান্য যে অ্যারাইল অ্যামিন আছে মানে বন্ড NH2 মূলক সেটা সরাসরি বেঞ্জিন বলয়ের সাথে যুক্ত থাকে। এর ফলে কি হয় না, এরা রেজোনেন্স ক্রিয়ায় অংশগ্রহণ করে। তো নাইট্রোজেনের পরমাণুর যে নিঃসঙ্গ ইলেকট্রন আছে, ইলেকট্রন যুগল, সেটা বেঞ্জিন বলয়ের সাথে কনজুগেশন মানে যেটাকে বলি রেজোনেন্স, কনজুগেশনে অংশগ্রহণ করে আর প্রোটনেশনের জন্য কি করে, কম সহজলভ্য করে তোলে। যেমন এখানে কি বলছে, বেঞ্জিন বলয়ের রেজোনেন্সটা দেখাচ্ছি, দেখো বেঞ্জিন রিং মানে যেটাকে আমি বলি অ্যানিলিন, আমরা বলি অ্যানিলিন, বেঞ্জিন রিং এখানে কি হবে NH2, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যানিলিন। তো অ্যানিলিনের ক্ষেত্রে এটা হচ্ছে রেজোনেন্স করবে। তো দেখো এখানে কি নাইট্রোজেনের উপরে এক জোড়া লোন পেয়ার আছে, নো প্রবলেম। তো এখান থেকে কি হবে, এখান থেকে বন্ডটা এখানে আসবে, তারপর এখান থেকে এটা রেজোনেন্স করবে, আবার এখানে হয়ে যাবে বেঞ্জিন রিং হলো, এখানে হয়ে যাবে তোমার ডাবল বন্ড, কারণ এখান থেকে বন্ডটা এখানে আসলে তো এখানে বন্ডটা ভাঙবে মানে ডাবল হয়ে যাবে, আর এটা হয়ে যাবে N পজিটিভ আর এটা হয়ে যাবে H2, এটা হয়ে যাবে নেগেটিভ এই বন্ডটা, তারপর এখান থেকে আবার এখানে বন্ডটাই করবে, তারপর এখান থেকে আবার এখানে এবার আবার রেজোনেন্স সাইন, এটা হচ্ছে বেঞ্জিন রিং, বেঞ্জিন বন্ড, এখানে হবে ডাবল বন্ড NH2, এটা হয়ে গেল পজিটিভ। তো প্রথমত এটা হয়ে গেল নেগেটিভ, এখান থেকে এটা বন্ড, তারপর এখান থেকে এটা, এবার রেজোনেন্স সাইন, এটা হবে বেঞ্জিন রিং, এটা হবে বন্ড, এটা হচ্ছে ডাবল বন্ড NH2, এটা হবে পজিটিভ, এটা এদিকে, এটা হচ্ছে নেগেটিভ, বেঞ্জিন রিং, এটা হবে বেঞ্জিন, এটা হয়ে যাবে উপরে NH2, এটা হয়ে গেল এক জোড়া লোন পেয়ার। তো এটা যদি 1 নাম্বার হয় এটা হবে তোমার 2 নাম্বার, এটা হবে 3 নাম্বার, এটা হবে 4 নাম্বার, এটা হবে 5 নাম্বার।
তো প্রোটন গ্রহণের ফলে উৎপন্ন অ্যানিলিনিয়াম আয়নের কেবলমাত্র দুটো সংস্পন্দন গঠন থাকে। কি কি? যে ধরো এখানে আছে বেনজিন মানে অ্যানিলিন, এখানে আছে NH3, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে কি তোমার রেজোনেন্স সাইন, এটা হবে বেনজিন রিং, এখানে হবে হচ্ছে NH3, এটা হচ্ছে পজিটিভ। তো এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে তোমার 2 নাম্বার। এবার আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে সংস্পন্দন আকৃতির সংখ্যা যত বেশি হয়, সংস্পন্দন আকৃতি যেটা আছে সেটার সংখ্যা যত বৃদ্ধি পাবে, সংস্পন্দন সংখ্যা যত বৃদ্ধি পাবে তত তার স্থায়িত্ব কি হবে, ততই বেশি হবে। এবার অ্যানিলিন 5টা সংস্পন্দন, তার মানে কি অ্যানিলিন যেহেতু 5টা সংস্পন্দন গঠন আকৃতি, তার জন্য অ্যানিলিনিয়াম আয়ন কি হবে, অধিক স্থায়ী হবে। তাহলে অ্যানিলিন আর অন্যান্য যে অ্যারোমেটিক অ্যামিন আছে সেটা সমূহের প্রোটন গ্রহণযোগ্যতা বা ক্ষারকীয় যে ধর্ম আছে সেটা অ্যামোনিয়া অপেক্ষা অবশ্যই কম হবে। তো ইলেকট্রন প্রদানকারী যে মূলক আছে যেমন বন্ড CH3, তারপর হচ্ছে CH বন্ড ও CH3, তারপর বন্ড CH3 ক্ষারকীয়র মাত্রা বৃদ্ধি করে। আর ইলেকট্রন আকর্ষণীয় মূলক যেমন বন্ড NO2, বন্ড SO3H, তারপর বন্ড COH আর বন্ড X এর ক্ষারকীয় মাত্রা হ্রাস করে। এবার হচ্ছে অ্যাসাইলেশন। অ্যাসাইলেশনের ক্ষেত্রে কি হবে? অ্যালকাইলেশন, প্রথমত অ্যালকাইলেশন হচ্ছে অ্যামিন সমূহ অ্যালকিল হ্যালাইডের সাথে অ্যালকাইলেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এবার হচ্ছে অ্যাসাইলেশন। অ্যাসাইলেশনের ক্ষেত্রে কি হবে? যে অ্যালিফেটিক আর অ্যারোমেটিক যে প্রাইমারি আর সেকেন্ডারি অ্যামিন আছে, যা তারপর হচ্ছে অ্যাসিড ক্লোরাইড আছে, অ্যানহাইড্রাইড আছে, স্টারের মতো নিউক্লিওফিলিক নিউক্লিয়ার সান্ধনী প্রতিস্থাপিত বিক্রিয়ার দ্বারা এরা বিক্রিয়া করে। অ্যাসাইলেশন এই যে বিক্রিয়াটা এটাকে বলা হয় অ্যাসাইলেশন বিক্রিয়া। যেমন বন্ড NH2, তারপর বন্ড NH2 অথবা গ্রেটার দেন হচ্ছে N বন্ড H মূলকের হাইড্রোজেন পরমাণু কি করে, অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। আর অ্যাসাইলেশন বিক্রিয়ায় উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থকে আমরা অ্যামাইড বলি। অ্যাসাইলেশন বিক্রিয়ায় উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থকে কি বলা হয়? অ্যামাইড বলা হয়। তো ইথানঅ্যামিন আছে, কি আছে? ইথানঅ্যামিন আছে। ইথানঅ্যামিনের সংকেত কি? যে তোমার C2H5 বন্ড N বন্ড H আর নিচে বন্ড H হবে। আর হচ্ছে কি এদিকে হবে C বন্ড উপরে CH3, নিচে হবে ডাবল বন্ড O আর এদিকে হবে Cl। এটা হচ্ছে ইথানঅ্যামিন। ইথানঅ্যামিন। তো এখানে যখনই ক্ষারক দিব, ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইড বা KOA, পটাশিয়াম হাইড্রোক্সাইড বা NaOH দেবো, তখন এখানে হবে যে C6H5 বন্ড N বন্ড C বন্ড Cl, ঠিক আছে থাক। এখানে কি হবে? যেখানে H আসবে এই বন্ডটা এখানে ভাঙবে, এটা হয়ে যাবে পজিটিভ আর নিচে থাকবে হাইড্রোজেন। আর এখানে হচ্ছে C এর উপরে হবে যে CH3, নিচে হবে O, এখানে দেখো ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে গেল। আর এখানে বন্ডটা ভাঙলো, এটা হয়ে যাবে ক্লোরিন। তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে? এখান থেকে উৎপন্ন N-ইথাইল ইথানঅ্যামিন উৎপন্ন হবে। অর্থাৎ এখানে হবে যে C2H5 বন্ড N বন্ড C, এখানে হবে নিচে হাইড্রোজেন, এখানে ডাবল বন্ড ও, এখানে বন্ড হবে CH3। তো এটা কি? এটা হচ্ছে N ইথাইল ইথানঅ্যামাইড প্লাস হবে H বন্ড Cl। এবার N-ইথাইল ইথানঅ্যামিন আছে যে C2H5 বন্ড N, এক জোড়া লোন পেয়ার, উপরে বন্ড H, নিচে বন্ড হচ্ছে C2H5 প্লাস হচ্ছে CH3 বন্ড C, নিচে ডাবল বন্ড ও, বন্ড হচ্ছে Cl। তো এখানে হচ্ছে কি এটা ক্ষারক, আর এটা হচ্ছে C2H5 বন্ড N, এক জোড়া লোন পেয়ার, এখানে হচ্ছে যে C2H5 বন্ড C ডাবল বন্ড ও, বন্ড হচ্ছে CH3 বন্ড, এখানে কি উৎপন্ন হবে? H বন্ড Cl। এটা হচ্ছে কি N, N ডাইইথাইল হচ্ছে ইথানঅ্যামিন, ইথানঅ্যামাইড। তো এটা হচ্ছে আমরা অ্যাসাইলেশন করলাম, অ্যাসাইলেশন। এবার ধরো কি আছে? বেঞ্জানঅ্যামিন আছে। বেঞ্জানঅ্যামিন প্লাস হচ্ছে তোমার ইথানোয়িক অ্যানহাইড্রাইড। তো এটাকে করলে হবে উৎপন্ন হবে N ফিনাইল ইথানঅ্যামাইড বা অ্যাসিটানিলাইট উৎপন্ন হবে। তবে ধরো কি অ্যামিন আর বেঞ্জোইল যে ক্লোরাইড আছে, যেমন C6H5COCl2 সাথেও বিক্রিয়া করা যায়। তো এই বিক্রিয়ায় কি হয়? এই বিক্রিয়াটাকে বেঞ্জোইল বলা হয়। এবার ধরো মিথাইল অ্যামিন আছে, কি হবে? যে CH3 বন্ড NH2 প্লাস হচ্ছে বেঞ্জাইল ক্লোরাইড, তাহলে C6H5 হবে COCl। এটা হচ্ছে মিথানঅ্যামিন আর এটা হচ্ছে বেঞ্জোইল
ক্লোরাইড। এটা কি উৎপন্ন হবে যে CH3NH CO C6 H5+ HCl, এটা হচ্ছে N মিথাইল বেঞ্জামাইড। এবার কার্বেল অ্যামিন বিক্রিয়া দ্বারা যদি করি, কার্বেল অ্যামিন বিক্রিয়া দ্বারা করলে কি হবে যে ধরো অ্যালিফেটিক আর অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন আছে, অ্যালিফেটিক আর অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন আছে, এদেরকে কি করবো ক্লোরোফর্ম আর ইথানলীয় যে পটাশিয়াম হাইড্রোক্সাইড সেটা সহ উত্তপ্ত করবো। যদি উত্তপ্ত করা হয় তাহলে দুর্গন্ধযুক্ত আইসোসায়ানেট যৌগ বা কার্বাইল অ্যামিন নামক একটা পদার্থ উৎপন্ন হবে। তো সেকেন্ডারি আর টার্শিয়ারি যে অ্যামিন আছে এইরূপ বিক্রিয়া প্রদর্শন করতে পারে। যেমন ধরো R1NH2 আছে প্লাস হচ্ছে ক্লোরোফর্ম নিলাম আর নিলাম 3 অণু পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো যখন এটাতে তাপ দেবো তাহলে একটা আমাদের আইসোসায়ানাইড দুর্গন্ধযুক্ত আইসোসায়ানাইড যৌগ উৎপন্ন হবে, মানে R1NC প্লাস 3 অণু পটাশিয়াম ক্লোরাইড KCl আর হচ্ছে 3 অণু জল উৎপন্ন হবে। এবার যখন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করব তাহলে খনিজ অ্যাসিড আর হচ্ছে সোডিয়াম নাইট্রেটের বিক্রিয়ায় স্বস্থানে উৎপন্ন নাইট্রাস অ্যাসিডের সাথে 3 ধরনের অ্যামিন বিভিন্নভাবে উৎপন্ন হয়। একটা হচ্ছে প্রাইমারি অ্যালিফেটিক অ্যামিন, তারপর হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন যখন নিম্ন উষ্ণতায় করব তখন। তাহলে দেখো প্রাইমারি অ্যালিফেটিক অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করানো হয় তাহলে অ্যালিফেটিক ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন হবে। সেটা কিনা অস্থায়ী হওয়ার কারণে এটা পরিমাপযোগ্য পরিমাণে নাইট্রোজেন গ্যাস নির্গত করবে আর কি উৎপন্ন করবে অ্যালকোহল উৎপন্ন করবে। তো কি আছে R1NH2 প্লাস HNO2 দিচ্ছি আর NaNO2 প্লাস HCl দিলাম, তাহলে এটা একটা কি অ্যালিফেটিক ডায়াজোনিয়াম লবণ, অ্যালিফেটিক ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন করবে, মানে R বন্ড N2 পজিটিভ Cl নেগেটিভ, এটা একটা কি অস্থায়ী যৌগ, তাহলে এটা সেরকম থাকবে না। এবার এখনো জল দিলাম তাহলে এটা উৎপন্ন হবে ROH প্লাস নাইট্রোজেন প্লাস HCl। এবার অ্যারোমেটিক অ্যামিন নিম্ন উষ্ণতায় 273 থেকে 278 কেলভিনে কি হয় নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ডায়াজোনিয়াম উৎপন্ন করে। যেমন অ্যানিলিন আছে তোমার C6H5 বন্ড NH2 আছে, এখানে তুমি দিলে NaNO2 প্লাস হচ্ছে 2 অণু HCl দিলে, তাহলে এটা 273 আর টেম্পারেচার মাস 273 থেকে কত 278 কেলভিন দিতে হবে। তাহলে এখান থেকে উৎপন্ন হবে এটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড অর্থাৎ C6H5 বন্ড N2 প্লাস Cl মাইনাস উৎপন্ন হবে আর কি NaCl উৎপন্ন হবে আর হচ্ছে 2 অণু জল উৎপন্ন হবে। তাহলে আর সেকেন্ডারি আর টার্শিয়ারি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে অন্যভাবে বিক্রিয়া করে। এবার অ্যারাইল সালফোনিক ক্লোরাইডের সাথে যখন বিক্রিয়া করব, অ্যারাইল সালফোনিক ক্লোরাইডের সাথে যখন বিক্রিয়া করব কি হবে বেনজিন সালফোনিল ক্লোরাইড বা হিন্সবার্গ বিকারক নামে পরিচিত। বেনজিন যে সালফোনিল ক্লোরাইড আছে সেটা কি নামে পরিচিত হিন্সবার্গ বিকারক নামে পরিচিত। এটা প্রাইমারি সেকেন্ডারি অ্যামিনের সাথে বিক্রিয়া কি করে সালফোনামাইড যৌগ উৎপন্ন করে। কি আছে যে বেনজিন রিং বন্ড H ডাবল বন্ড ও নিচে ডাবল বন্ড হচ্ছে Cl আছে প্লাস H বন্ড এর নিচে বন্ড H পাশে হচ্ছে C2H5। তো এটা কি উৎপন্ন হবে N ইথাইল বেনজিন সালফোনামাইড মানে ক্ষারের মধ্যে বেনজিন রিং এটা বন্ড S উপরে ডাবল বন্ড ও নিচে বন্ড ডাবল বন্ড ও বন্ড N আর নিচে H বন্ড C2H5 প্লাস HCl। এবার সালফোনামাইডের নাইট্রোজেন পরমাণুতে যুক্ত হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন আকর্ষী কি করবে সালফোনিল মূলকের উপস্থিতির জন্য তীব্র আম্লিক হবে আর এটা ক্ষারের মধ্যে কি হবে দ্রাব্য হবে। আর সেকেন্ডারি অ্যামিনের সাথে যখন N ডাইমিথাইল বেনজিন সালফোনামাইড উৎপন্ন হয় বেনজিন রিং S ডাবল বন্ড ও ডাবল বন্ড নিচেও পাশে হচ্ছে Cl প্লাস হচ্ছে H বন্ড এর নিচে C2H5 পাশে হচ্ছে C2H5। এটা কি উৎপন্ন করবে N ডাই ইথাইল বেনজিন সালফোনামাইড। এবার N ডাইইথাইল বেনজিন সালফোনিমাইড নাইট্রোজেনের পরমাণুর সাথে কি করে কোনো হাইড্রোজেন পরমাণু দ্বারা যুক্ত থাকে না বলে এটা কি হয় না আম্লিক নয় আর এটা ক্ষারের মধ্যেও অদ্রাব্য হয়। তারপর টার্শিয়ারি অ্যামিন আছে, টার্শিয়ারি অ্যামিন কি করে বেনজিন সালফোনিল ক্লোরাইডের সাথেও বিক্রিয়া করে না আর বেনজিন সালফোনিল ক্লোরাইডের সাথে কি করে এটা ভিন্ন ভিন্নভাবেও অ্যামিনের বিক্রিয়া করার ধর্মকে যেমন প্রাইমারি সেকেন্ডারি টার্শিয়ারি অ্যামিন সমূহকে পার্থক্য করতে অ্যামিন সমূহের মিশ্রণ থেকে পৃথক করতেও ব্যবহৃত হয়। যদিও বর্তমানে বেনজিন সালফোনিল ক্লোরাইডের পরিবর্তে আমরা কি ব্যবহার করি প্যারাটলোইন সালফোনিল ক্লোরাইড ব্যবহার করি। এবার ইলেকট্রন সান্ধনী বা ইলেকট্রোফিলিক বিক্রিয়া। তো ইলেকট্রোফিলিক বিক্রিয়ার ক্ষেত্রে কি ব্রোমিনেশনের ক্ষেত্রে কি ধরো কি আছে যে অ্যানিলিন আছে বেনজিন রিং ব্রোমিনেশন একদমই সোজা ব্রোমিনেশন করবো। তো ব্রোমিনেশনের ক্ষেত্রে কি প্রথমত অ্যানিলিন NH2 নিলাম এটা হচ্ছে তোমার অ্যানিলিন প্লাস হচ্ছে 3Br2 এখানে কি দেবো ব্রোমিন অবলিক জল দিব Br2 অবলিক H2O জল দিব। তো এটা কি উৎপন্ন হবে 2,4,6, ডাইব্রোমো অ্যানিলিন উৎপন্ন হবে অর্থাৎ বেনজিন রিং এখানে হয়ে যাবে NH2 একটা 2 নম্বর পজিশনে হবে Br, এখানে হবে Br আর এখানে হবে Br প্লাস হচ্ছে 3 অণু HBr উৎপন্ন হবে। তো এটা হচ্ছে 2, 3, 4, 5, 6
তাহলে এটা হবে 2,4। দেখো 2, 4 আর হচ্ছে 6 নম্বর পজিশনে কি আছে, ব্রোমিন আছে। তো 2,4,6 ট্রাই 3টা ব্রোমিন, তাই ট্রাই ব্রোমো। এটা কি NH2 গ্রুপ, তো NH2 গ্রুপ থাকলে বেঞ্জিনের উপর কি বলি, অ্যানিলিন বলি। তাহলে 2,4,6, ট্রাইব্রোমো অ্যানিলিন হবে। এবার ধরো কি আছে যে অ্যামিলিন আছে, অ্যামিলিন, তো অ্যানিলিন আছে। তো এটাকে আমি কি দেবো, যে CH3CO হোল টুয়াইস O দিলাম আর পিরিডিন দিলাম। তো সেক্ষেত্রে এটা উৎপন্ন হবে তোমাদের হচ্ছে অ্যাসিট্যানিলাইট, মানে N-ফিনাইল ইথানামাইড উৎপন্ন হবে। এবার এটা থেকে যখন Br2CH3 মানে অ্যাসিটিক অ্যাসিড দেবে, তখন এটা হবে যে বেঞ্জিন রিং কি উৎপন্ন হবে, একটা যৌগ উৎপন্ন হবে, যেটা হচ্ছে N-C উপরে ডাবল বন্ড, বন্ড CH3 পাশে H হবে আর নিচে হবে ব্রোমিন। এবার যখনই তুমি এখানে OH নেগেটিভ বা H+ দিবে, তখন এটা উৎপন্ন হয়ে যাবে 4-ব্রোমো অ্যানিলিন। তাহলে কি এখানে ধরো যে অ্যানিলিন আছে, মানে NH2 আছে, এখানে কি দিলাম আমি, যে CH3CO হোল টুয়াইস O, আর এখানে দিলাম হচ্ছে পিরিডিন দিলে এখানে হচ্ছে বেঞ্জিন বলয়, বেঞ্জিন রিং। এখানে উৎপন্ন হবে N-C, এখানে হবে ডাবল বন্ড, এখানে হবে CH3 আর এখানে হবে H। এটার নাম কি, N-ফিনাইল ইথানামাইড। আর এখানে উৎপন্ন হলো যে Br2 আর হচ্ছে CH3COOH বেঞ্জিন। এখানে উৎপন্ন হবে যে N-C ডাবল বন্ড O, বন্ড হচ্ছে CH3, এখানে হচ্ছে বন্ড H, আর এখানে উৎপন্ন হলো OH নেগেটিভ, আর এখানে আমি কি দিতে পারি, H+। তো এটা বেঞ্জিন, এটা হচ্ছে NH2 আর এটা হচ্ছে Br। তাহলে এটা 1, 2, 3, এটা হচ্ছে তোমার এখানে Br হবে। এটা হচ্ছে 4-ব্রোমো অ্যানিলিন। তাহলে এটা অ্যানিলিন, প্রথমত CH3CO হোল টুয়াইস O দিলাম, পিরিডিন। তো এখানে এটা কি উৎপন্ন হলো, যে N-C ডাবল বন্ড পাশে CH3 আর H, এটা N-ফিনাইল ইথানামাইড। এবার যখন এখানে Br2/CH3COH দেবো, তখন এখানে H বন্ড N-C/O ডাবল বন্ড O CH3 সব ঠিকই থাকবে, জাস্ট এখানে Br অ্যাড হবে 4 নম্বর পজিশনে। তারপর এখানে যখন OH নেগেটিভ বা H+ দেবো, তখন এটা এই জায়গাটা হয়ে যাবে NH2 হয়ে যাবে, এখানে Br ঠিকই থাকবে। তাহলে এটা 4-ব্রোমো অ্যানিলিন উৎপন্ন হবে। এবার নাইট্রেশন, যখন নাইট্রেশন করব, নাইট্রেশন করলে কি হবে, নাইট্রেশন করলে হচ্ছে ধরো এখানে কি আছে যে অ্যানিলিন, এটা কি করব, নাইট্রেশন করব। নাইট্রেশন করলে এখানে আছে তোমার অ্যানিলিন NH2, এখানে কি দিলাম যে HNO3/H2SO4, কত 288 কেলভিন টেম্পারেচার। তো এখানে হচ্ছে বেঞ্জিন রিং, এটা কি উৎপন্ন হবে, যে NH2NO2 উৎপন্ন হবে, এটা হচ্ছে তোমার 51%, প্লাস এখানে হবে বেঞ্জিন রিং, এখানে হবে NH2NO2 প্লাস এখানে হবে বেঞ্জিন রিং, এখানে হবে NO2, এখানে হবে NH2। এটার দেখো, এটার মান হবে 47% আর এটা হবে 2%, অনেক কম। এবার ধরো কি আছে যে বেঞ্জিন রিং আছে, ধরো অ্যানিলিন আছে, অ্যানিলিন নিলাম। এবার এখানে আমি কি দিচ্ছি, যে ধরো CH3CO হোল টুয়াইস O দিচ্ছি, আর এখানে দিচ্ছি আমি পিরিডিন দিচ্ছি। তো কি উৎপন্ন হবে, অ্যাসিট্যানিলাইট। বেঞ্জিন, এটা উৎপন্ন হবে অ্যাসিট্যানিলাইট, মানে এখানে হবে NHCOCH3, এটা হয়ে গেল তোমার অ্যাসিট্যানিলাইট উৎপন্ন হলে এখান থেকে যখনই তুমি HNO3 তারপর H2SO4 আর হচ্ছে তোমার 288 কেলভিন টেম্পারেচার দিবে, তখন এটা কি উৎপন্ন হবে, বেঞ্জিন রিং NHCOCH3 উৎপন্ন হবে, জাস্ট 4 নম্বর পজিশনে NO2, মানে প্যারা নাইট্রো অ্যাসিট্যালাইড উৎপন্ন হবে। অ্যাসিটালিলাইট। আর এখান থেকে যখন তুমি কি করলে, যে OH মাইনাস আর হচ্ছে কি, বা তুমি H+ দিলে, তখন এটা কি উৎপন্ন হবে, প্যারা নাইট্রো অ্যানিলিন, অর্থাৎ বেঞ্জিন রিং। এখানে হয়ে গেল তোমার NH2 আর এখানে হবে NO2, এটা হচ্ছে তোমার প্যারা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন হলো। ঠিক আছে।
এবার ধরো সালফোনেশন করব। সালফোনেশন করলে কি হবে? সালফোনেশন করব। তো সালফোনেশন করলে প্রথমত অ্যানিলিন NH2, এটা এক জোড়া লোন পেয়ার হলো। আমি সালফোনেশন করবো, তাহলে আমার অবশ্যই সালফিউরিক অ্যাসিড দিতে হবে, H2SO4। তো সালফিউরিক অ্যাসিড দিলাম, তাহলে আমাদের কি উৎপন্ন হবে না? অ্যানিলিন হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হবে। যেহেতু সালফিউরিক অ্যাসিড নিচ্ছি, তাহলে এখানে কি উৎপন্ন হবে? NH3H, তারপর SO4, এটা হয়ে যাবে নেগেটিভ, এটা হবে পজিটিভ। এবার টেম্পারেচার কত? মাস্ট বি 453, মানে 453 থেকে কত? 473 কেলভিন টেম্পারেচার দিতে হবে, তাহলে কিন্তু এটা হবে, নাহলে হবে না। এটা বেনজিন রিং, তাহলে এখানে হয়ে গেল NH2, আর এখানে হবে তোমার SO3H। এটা হচ্ছে তোমার, এটার নাম কি বললাম? অ্যানিলিনিয়াম হাইড্রোজেন সালফাইড। ওকে, অ্যানিলিনিয়াম হাইড্রোজেন সালফাইড। তো এটা কি? এটা হচ্ছে সালফানিলিক অ্যাসিড। তো এখান থেকে উভমুখী চিহ্ন দিলাম। এটা কি হবে? একটা জুইটার আয়ন গঠন করবে, অর্থাৎ বেনজিন। তারপর এটা হবে NH3 পজিটিভ, এটা হবে SO3 নেগেটিভ। এটা হচ্ছে জুইটার আয়ন। এবার অনুঘটক গ্রুপে যখন আমরা লুইস অ্যাসিড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে লবণ উৎপন্ন করব, যখন লবণ উৎপন্ন করবো, তো সেক্ষেত্রে কী হবে? লবণ উৎপন্ন করার কারণে অ্যানিলিন ফিডিল ক্র্যাবস মানে অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন বিক্রিয়ার অংশগ্রহণ করে না। এই কারণেই অ্যানিলিনের যে নাইট্রোজেন পরমাণু, সেটা হচ্ছে কি, যে ধনাত্মক আধানগ্রস্ত হয়, তাই পরবর্তী বিক্রিয়ার ক্ষেত্রে এটা শক্তিশালী নিষ্ক্রিয় মূলক রূপে কাজ করে। এবার আছে ডাইজোনিয়াম লবণ। ডাইজোনিয়াম লবণের ক্ষেত্রে কি? ডাইজোনিয়াম লবণ সমূহ সাধারণত সংকেত কি হয়? আর N2 পজিটিভ, X নেগেটিভ। যেখানে আর বলতে কি? অ্যারাইল মূলক। আর বলতে হচ্ছে তোমার অ্যারাইল মূলক, আর X বলতে কি হতে পারে? ক্লোরিন, ব্রোমিন, SO4 নেগেটিভ, BF4 নেগেটিভ ইত্যাদি যে কোনো একটা হতে পারে। মূল হাইড্রোকার্বনের নামের সাথে যখন ডাইজোনিয়াম প্রত্যয়টি যোগ করার পর কি হয়? অ্যানায়ন, যেমন হচ্ছে কি ক্লোরাইড, হাইড্রোজেন সালফাইড ইত্যাদির নাম লেখা হয়। আচ্ছা, N2 প্লাস মূলকটাকে বলা হয় কি বলা হয়? এটাকে বলা হয় ডাইজোনিয়াম মূলক। তাহলে C2H5N2 পজিটিভ, Cl নেগেটিভ, এই নামটি কি হবে? বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড হবে অবশ্যই। আর C6H5N2 পজিটিভ, HO4 নেগেটিভ, এর নাম হবে বেনজিন ডাইজোনিয়াম হাইড্রোজেন সালফাইড। প্রাইমারি অ্যালিফিটিক অ্যামিন খুবই কি হয়? অস্থায়ী প্রকৃতির হয়। প্রকৃতির অ্যালকিল ডাইজোনিয়াম লবণ উৎপন্ন করে। আর প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন, তারপর অ্যারিন ডাইজোনিয়াম লবণ উৎপন্ন করে, যা কি করে? নিম্ন তাপমাত্রা মানে 273 থেকে 278 কেলভিন দ্রবণে স্বল্প সময়ের জন্য স্থায়ী হয়। অ্যারিন ডাইজোনিয়াম আয়নের স্থায়িত্ব এবং সংস্পন্দনের ওপর ব্যাখ্যা করা যায়। যেমন এখানে কি বলছে? বেনজিন অ্যানিলিনের ক্ষেত্রে তো বেনজিন রিং, এটা হচ্ছে N ট্রিপল বন্ড N, এক জোড়া লোন পেয়ার, এখান থেকে বন্ড এখানে, তারপর এখান থেকে এখানে এলো, এটা হচ্ছে কি পজিটিভ। রেজোনেন্স, এটা হয়ে যাবে পজিটিভ, ডাবল বন্ড N, ডাবল বন্ড N, এটা নেগেটিভ, এটা হবে পজিটিভ। তারপর আবার রেজোনেন্স সাইন হবে, তারপর এখানে হবে বেনজিন রিং। এখন ডাবল বন্ডটা দেখো, এখানে হয়ে যাবে, এখানে একটা ডাবল বন্ড হবে, এখানে একটা ডাবল বন্ড, এখানে তো ডাবল বন্ড আছে, এটা N ডাবল বন্ড N, এটা নেগেটিভ, এটা হয়ে যাবে পজিটিভ। তো এখান থেকে বন্ডটা এখানেই হবে, এটা হয়ে যাবে পজিটিভ, তাহলে বেনজিন রিং, এখানে হবে বন্ড এখানে, আর এখানে হবে ডাবল বন্ড, এটা হবে N ডাবল বন্ড N, এটা হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ। এবার ডাইজোনিয়াম লবণ প্রস্তুতির জন্য, ডাইজোনিয়াম লবণ প্রস্তুতির জন্য কি করা হয়? ডাইজোনিয়াম লবণ প্রস্তুতির ক্ষেত্রে আমরা 273 থেকে কত 278 কেলভিন উষ্ণতা অ্যানিলিনের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়ায় দ্বারা আমরা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড প্রস্তুত করতে পারি। এবার সোডিয়াম নাইট্রেটের সাথে যখনই আমরা HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করব, তখন কি হবে? নাইট্রাস গ্যাস মানে নাইট্রাস অ্যাসিড প্রস্তুত করা যাবে। আর প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিনের ডাইজোনিয়াম লবণে রূপান্তরিত করার পদ্ধতিকে আমরা বলবো ডায়াজেটাইশন বলবো। আর এটার কম স্থায়িত্বের কারণ কি? ডাইজোনিয়াম লবণকে আমরা সাধারণত সংরক্ষণ করতে পারি না, আর উৎপন্ন হওয়ার সাথে সাথে এটা তৎক্ষণাৎই ব্যবহার করতে হয়।
যেমন C6H5 NH2 প্লাস NaNO2 প্লাস 2NO HCl আছে কত 273 থেকে 278 কেলভিন টেম্পারেচার দিচ্ছি, তাহলে C6H5 N2 প্লাস Cl মাইনাস উৎপন্ন হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে জল উৎপন্ন হচ্ছে। এবার ভৌত ধর্ম কি বলছে যে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড হচ্ছে একটা কেলাসাকার কঠিন পদার্থ, আর এটা সহজে কি হয় জলে দ্রাব্য আর হচ্ছে কি শীতল হয়ে স্থায়ী, কিন্তু উত্তপ্ত করলে জলের সাথে বিক্রিয়া করে, আর এটা শুষ্ক অবস্থায় সহজেই বিয়োজিত হয়ে যায়। বেঞ্জিন ডাইজোনিয়াম ফ্লোরোবোরেট জলে অদ্রাব্য হয়, সাধারণত কি হয় তাপমাত্রায় স্থায়ী হয়। এবার রাসায়নিক ধর্মাবলী কি বলছে নাইট্রোজেন প্রতিস্থাপন সংক্রান্ত। ডাইজোনিয়াম মূলক একটা কিনা উত্তম নির্গমনশীল লিভিং গ্রুপ, তাই অন্যান্য মূলক যেমন হচ্ছে ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস, তারপর আয়োডিন মাইনাস, সায়ানাইড এসএন মাইনাস, OH মাইনাস দ্বারা সহজে প্রতিস্থাপিত হয়। আর এই সকল মূলক সমূহ অ্যারোমেটিক বলয়ের সাথে কি হয় যুক্ত হয়ে ডাইজোনিয়াম মূলকে নাইট্রোজেনকে প্রতিস্থাপিত করে আর নাইট্রোজেন গ্যাস রূপে পরিবাহিত হয়, যেমন কি হ্যালাইড বা সায়ানাইড আয়ন দ্বারা প্রতিস্থাপন যখন করব। কি বলছে যে আর অ্যারোমেটিক N2 পজিটিভ আর X নেগেটিভ, যখনই CO2Cl প্লাস HCl দেবো তখন A আর জাস্ট N2 X এর জায়গায় কি হবে Cl প্রবেশ হবে, প্লাস কি হবে নাইট্রোজেন গ্যাস বেরোবে। আর যখন Cu2 Br2 HBr দেবো তখন ArBr মানে অ্যারোমেটিক ব্রোমাইড প্লাস নাইট্রোজেন গ্যাস বেরোবে। এবার কপার সায়ানাইড KCN যখন দেবো যখন ArCN প্লাস NO2 উৎপন্ন হবে। সিমিলারলি যখন Ar N2 প্লাস X মাইনাস আছে অর্থাৎ কপার HCl আছে ধরো, তাহলে জাস্ট কি হবে N2 X এর জায়গায় Cl প্রবেশ হবে, তাহলে ArCl প্লাস নাইট্রোজেন প্লাস Cu X উৎপন্ন হবে। আর যখন কপার HBr দেবো তখন ArBr উৎপন্ন হবে প্লাস N2 প্লাস হচ্ছে কি হবে কপার X। এবার আয়োডাইড আয়ন দ্বারা প্রতিস্থাপন যদি করি, ধরো Ar আছে অ্যারোমেটিক N2 পজিটিভ Cl নেগেটিভ আছে প্লাস পটাশিয়াম আয়োডাইড আছে অ্যারো, তাহলে কি উৎপন্ন হবে যে ArI প্লাস হচ্ছে KCl N2 উৎপন্ন হবে। এবার ফ্লোরাইড দ্বারা যখন করবো তখন কি হবে যে Ar N2 পজিটিভ Cl নেগেটিভ প্লাস হচ্ছে HBr হবে, তাহলে Ar বন্ড N2 পজিটিভ BF4 নেগেটিভ হবে, হিট দিলে Ar বন্ড F হবে প্লাস হচ্ছে BF3 N2 উৎপন্ন হবে। এবার যখন হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপন করবো কিছু মৃদু বিজারক দ্রব্য আছে যেমন কি হাইপোফসফরাস অ্যাসিড বলি বা ফসফেনিক অ্যাসিড অথবা ইথানল হতে পারে, বেঞ্জিন ডাইজোনিয়াম লবণ অ্যারিনে বিজারিত করে আর নিজেরা জারিত হয়ে কি করে ফসফরাস অ্যাসিড বা ইথানল উৎপন্ন করে। যেমন কি বলছে যে Ar N2 পজিটিভ Cl নেগেটিভ প্লাস হচ্ছে H3PO2 প্লাস হচ্ছে জল আছে, তাহলে ArH প্লাস N2 প্লাস H3PO4 প্লাস হচ্ছে HCl আছে। তারপর Ar N2 পজিটিভ Cl নেগেটিভ প্লাস CH3CH2OH আর ArH প্লাস N2 প্লাস CH3CHO প্লাস HL। এবার হাইড্রক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপন যখন করব, ডাইজোনিয়াম লবণের দ্রবণের উষ্ণতা যদি 283 কেলভিন পর্যন্ত বৃদ্ধি করা যায় তবে সেটা আদ্র বিশেষিত হয়ে কি হয় ফেনলে পরিণত হয়। Ar N2 পজিটিভ Cl নেগেটিভ প্লাস জল আছে, তো এটা ArOH উৎপন্ন হবে প্লাস নাইট্রোজেন আর HCl উৎপন্ন হবে। এবার বন্ড NO2 মূলক দ্বারা প্রতিস্থাপন যদি করি, ধরো কি আছে বেঞ্জিনিক N2Cl আছে প্লাস আমি কি দিচ্ছি ফ্লোরোবোরিক অ্যাসিড দিচ্ছি অর্থাৎ HbF4 দিচ্ছি, তাহলে এটা উৎপন্ন হবে যে বেঞ্জিনিক N2 BF4 নেগেটিভ H পজিটিভ। এবার যখন এখানে NaNO2 কপার আর হিট দেবো তখন এই বেঞ্জিনিংটা অর্থাৎ N2 BF4 এর জায়গায় হয়ে যাবে নাইট্রো গ্রুপ প্রবেশ অর্থাৎ NO2 হবে আর নাইট্রোজেন গ্যাস আকারে বেরোবে প্লাস হচ্ছে NaBF4 হবে। ডাইজোনিয়াম ডায়াজো মূলকটি সুরক্ষিত থেকে এমন বিক্রিয়া যেমন হচ্ছে কি কাপলিং বিক্রিয়া, অনেক ইম্পর্টেন্ট। কাপলিং বিক্রিয়া কি যে অ্যাজো বা যৌগ একটি বর্ধিত অনুবন্ধী মানে কনজুগেটেড সিস্টেম রয়েছে যেটা দুটো অ্যারোমেটিক মানে বন্ড N ডাবল বন্ড N বন্ধন দ্বারা যুক্ত থাকে পরস্পর। বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড ফেনলের সাথে কি করে বিক্রিয়া করে আর সেখানে কি করে ফেনল অণুর প্যারা যে অবস্থানটা আছে সেটা ডাইজোনিয়াম লবণের সাথে যুক্ত হয়ে প্যারা হাইড্রক্সি অ্যাজোবেঞ্জিন উৎপন্ন করে। এই যে বিক্রিয়া এটাকে বলা হয় কাপলিং বিক্রিয়া, অর্থাৎ প্যারা হাইড্রক্সি যে অ্যাজোবেঞ্জিন উৎপন্ন হচ্ছে ডাইজোনিয়াম লবণের সাথে যুক্ত হয়ে সেটাই হচ্ছে তোমার কাপলিং বিক্রিয়া। ডাইজোনিয়াম লবণের সাথে অ্যানিলিনের বিক্রিয়া কি হয় প্যারা অ্যামিনো অ্যাজোবেঞ্জিন উৎপন্ন হয় আর এটা একটা কিনা ইলেকট্রোফিলিক বা ইলেকট্রোসন্ধানী প্রতিস্থাপন বিক্রিয়া। কি আছে বেঞ্জিনিং N পজিটিভ ট্রিপল বন্ড N Cl নেগেটিভ প্লাস কি নিচে যে হাইড্রোজেন মানে H আর হচ্ছে কি বেঞ্জিন রিং বন্ড OH মাইনাস দিলে এটা হচ্ছে প্যারা হাইড্রক্সি অ্যাজোবেঞ্জিন মানে যেটা কমলা বর্ণের রঞ্জক সেটা উৎপন্ন হয় প্লাস হচ্ছে Cl মাইনাস আর জল উৎপন্ন হয়। এবার বেঞ্জিনিং N পজিটিভ হচ্ছে কি ট্রিপল বন্ড N Cl নেগেটিভ প্লাস হচ্ছে H বেঞ্জিনিং বন্ড NH2 নিলাম, যখনই H প্লাস দেবো তখন এটা হচ্ছে হলুদ বর্ণের অ্যাজোবেঞ্জিনের প্যারা অ্যামিনো অ্যাজোবেঞ্জিন উৎপন্ন হবে। এবার কি বলছে যে অ্যারোমেটিক যৌগের সংশ্লেষণে ডাইজোনিয়াম লবণের গুরুত্ব। অ্যারোমেটিক বলা যেমন কি বন্ড F ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তারপর হচ্ছে সায়ানাইড যৌগ OH NO2 গ্রুপ মূলক প্রবেশ করানোর জন্য কি হয় ডাইজোনিয়াম লবণ একটা উত্তম অন্তর্বর্তী যৌগ। এবার অ্যারাইল ফ্লোরাইড তারপর ধরো আয়োডাইড যে যৌগগুলি আছে সেটা হ্যালোজেন বিক্রিয়া সরাসরি আমরা প্রস্তুত করতে পারি না, সরাসরি প্রস্তুত করা যায় না। তো ক্লোরোবেঞ্জিনের ক্লোরিনের নিউক্লিয়াস সান্ধনী বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপনের মাধ্যমে বেঞ্জিন বলে সায়ানোমূলক প্রবেশ করানো যায়, কিন্তু ডাইজোনিয়াম লবণ থেকে সহজেই সায়ানো বেঞ্জিনে প্রস্তুত করা যায়। এবার ধরো তোমাকে কি বলছে তাহলে কি যে সুতরাং আমরা কি জানলাম যে ডাইজোনিয়াম মূলকের
প্রতিস্থাপনের মাধ্যমে আমরা প্রতিস্থাপিত অ্যারোমেটিক যৌগ উৎপন্ন মানে সহায়ক বা বেঞ্জিন প্রতিস্থাপিত বেঞ্জিনের সরাসরি প্রতিস্থাপনে প্রস্তুত করতে সম্ভব হব। এবার ধরো কি বলছে, তোমাকে 4 নাইট্রোটলুইন থেকে 2 ব্রোমো বেঞ্জোইক অ্যাসিড রূপান্তরিত করতে বলছে। কি বলছে যে 4 নাইট্রোটলুইন এটা আছে, এটা থেকে তোমাকে কি রূপান্তর করতে বলছে, যে ট্রান্সফরমেশন করতে বলছে 2 ব্রোমো বেঞ্জোইক অ্যাসিড উৎপন্ন করতে বলছে। তো 4 মানে কি, এটা 4 নাইট্রোটলুইনের সংকেত কি হবে, বেঞ্জিন রিং, CH, টলুইন বলতে CH, এবার 4 মানে 4 নম্বর পজিশনে তোমার নাইট্রো গ্রুপ, এটাই হচ্ছে তোমার কি, যে 4 নাইট্রোটলুইন। এবার এখান থেকে তুমি প্রথমত কি দিবে, যে Br2 দিলে এটা হবে বেঞ্জিন, এখানে উৎপন্ন হবে যে CH3, এখানে প্রবেশ হবে Br, আর এখানে হবে NO2। তো এখান থেকে SN/HCl দিলে তাহলে এটা উৎপন্ন হবে বেঞ্জিন, এখানে হবে CH3, এখানে হবে Br, এখানে হবে NH2। এবার এখানে থেকে যখনই তুমি NaNO2 আর কি দিবে, যে HCl দিলে কত, 273 থেকে 278 কেলভিন টেম্পারেচার দিলে, তো এটা হচ্ছে কি বেঞ্জিন রিং, এটা হয়ে গেল CH3, এটা হচ্ছে Br, আর এটা হচ্ছে কি N2Cl। এবার এখান থেকে যখনই তুমি কি দিলে, যে জল দিলে, তারপর H3PO2 দিলে, তখন তোমার ওইখান থেকে উৎপন্ন হবে বেঞ্জিন CH3Br, KMnO4OH-, তো এটা হচ্ছে বেঞ্জিন COOH, আর এটা হচ্ছে Br, এটা তোমার উৎপন্ন হয়ে গেল 2 ব্রোমো, 2 নম্বর পজিশনে ব্রোমিন আছে, তাহলে 2 ব্রোমো হচ্ছে বেঞ্জোইক অ্যাসিড, COH বলতে বেঞ্জোইক অ্যাসিড। ব্রোমো বেঞ্জোইক অ্যাসিড, তার মানে আমরা কি করলাম, যে 4 নাইট্রোটলুইন থেকে কি করলাম, 2 ব্রোমো অ্যাসিড উৎপন্ন করলাম, দেখে নাও। ওকে, চ্যাপ্টারটা অ্যানালাইজ করা কমপ্লিট হলো। নেক্সটে আরও অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে অ্যানালাইজ করবো এবং চ্যাপ্টারটা লাইন টু লাইন কোডিং করব এবং চ্যাপ্টারটাকে খুব ভালো করে বুঝবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাবস্ক্রিপশন হচ্ছে আমাদের মোটিভেশন। তো অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো।